ইতিহাস সৃষ্টিকারী একটা দৃশ্য আজকে আমাদের চোখের সামনে পড়লো, সেটা হচ্ছে ইসলামী আন্দোলনের আমিরের সাথে জামাত ইসলামীর আমিরের সাক্ষাৎ। এই সৌজন্য সাক্ষাৎটি আবার সম্পন্ন হয়েছে চরমোনাই দরবারে। এই দুটো রাজনৈতিক দলের মধ্যে দীর্ঘদিন যাবৎ অনেকটা দূরত্ব ছিল, আকিদাগত পার্থক্য রয়েছে, মত পার্থক্য রয়েছে বিভিন্ন জায়গাতে। এর বাইরে ইসলামী আন্দোলনের মূল যে সূতিকাগার চরমোনাই পীর সাহেব, চরমোনাই মরহুম পীর সাহেব ফয়জুল করিম, এই ফয়জুল করিমের সাথে জামাত ইসলামের সাবেক নায়েবে আমির মাওলানা দিলওয়ার হোসেন সাইদি, এই দুজনের মধ্যে অনেক কাদা ছড়াছড়ি হয়েছে। এই কাদা ছড়াছড়ি মাহফিলের মঞ্চ পর্যন্ত গিয়েছে, আমরা সেটা দেখেছি। সেখান থেকে বেরিয়ে এসে এই দুটো রাজনৈতিক দলের দুজন প্রধান সাক্ষাৎ করলেন। শেখ হাসিনা পতনের পরে এই দূরত্ব আস্তে আস্তে কমতে শুরু করেছে, যেটার শেষ মাত্রা হলো এই দুজনের বৈঠক, দুজনের সৌজন্য সাক্ষাৎ। বাংলাদেশের রাজনীতিতে জামাত ইসলামী তৃতীয় বৃহত্তর রাজনৈতিক দল এবং ইসলামী রাজনৈতিক দল হিসেবে সর্ববৃহৎ রাজনৈতিক দল এই জামাত ইসলামী। ইসলামী আন্দোলন তারা পপুলার ভোটের যদি হিসাব করা হয় তাহলে চতুর্থ অবস্থানে রয়েছে, যদিও সংসদীয় নির্বাচনের আসন হিসাব করলে তারা পঞ্চম স্থানে যাবে, সেই স্থানটা জাতীয় পার্টি পাবে। যাই হোক, এই বৃহৎ দুটি রাজনৈতিক দলের দুজন আমির একটা জায়গায় বসে বৈঠক করছেন এবং তারা ঐক্যের বার্তা দিচ্ছেন। জামাতের আমির মূলত বরিশালে এসেছেন জামাত ইসলামের বরিশাল মহানগর এবং জেলা কর্মী সম্মেলনকে কেন্দ্র করে। সেখানে সকালে তিনি নারী প্রতিনিধিদের সম্মেলনে অংশগ্রহণ করেছেন। এর আগে থেকে ঘোষণা দেওয়া ছিল যে তিনি দুপুরের সময় তিনি চরমোনাই দরবার শরীফে উপস্থিত হবেন এবং সেখানে ইসলামী আন্দোলনের আমিরের সাথে সাক্ষাৎ করবেন, তার সাথে দুপুরের লাঞ্চ হবে। সেই শিডিউল অনুযায়ী সেখানে তিনি উপস্থিত হয়েছিলেন। বিকাল ৩টায় আবার বরিশালের ঐতিহ্যবাহী হেমায়েতুদ্দিন ঈদগাহে জামাত ইসলামের মূল কর্মী সম্মেলনে উপস্থিত হন। এই সৌজন্য সাক্ষাতের মূল উদ্দেশ্য ছিল ইসলামী রাজনৈতিক দলগুলো আগামী রাজনীতিতে কি ভূমিকা রাখবেন সেটা নিয়ে। যেই বৈঠকটি প্রায় ৩ ঘন্টা যাবৎ অনুষ্ঠিত হয়। এরপরে একই টেবিলে তারা দুজন প্রেস ব্রিফ করেছেন, যেখানে তারা কিছু বার্তা দিয়েছেন। তারা ইসলামী সমস্ত রাজনৈতিক দলগুলো নিয়ে একটা ঐক্য করতে চাচ্ছেন, যেহেতু তারা বলছেন যে এক আল্লাহ, এক কোরআন, এক কালেমা, সুতরাং তাদের মধ্যে সকল কিছুতে একত্রতা, সকল কিছুতে ঐক্য থাকতে হবে। তারা এক ব্যালটে নির্বাচন করবেন, এ ধরনের একটা ঘোষণা দিয়েছেন এই প্রেস ব্রিফের মধ্য দিয়ে। আমি আগেই বলে নিয়েছি, বাংলাদেশে ইসলামী ভাবধারার রাজনীতিতে সর্ববৃহৎ রাজনৈতিক দল হচ্ছে জামাত ইসলামী এবং দ্বিতীয় বৃহত্তর রাজনৈতিক দল হচ্ছে ইসলামী আন্দোলন। সেই সাথে বাংলাদেশের সব রাজনৈতিক দলের হিসেব করলে তৃতীয় এবং চতুর্থ স্থান দখল করছে এই রাজনৈতিক দল দুটি। এই বৃহত্তর ইসলামিক রাজনৈতিক দল দুটি যখন ঘোষণা দিচ্ছে যে তারা বাংলাদেশের সমস্ত ইসলামী রাজনৈতিক দল, ইসলামী রাজনৈতিক প্ল্যাটফর্মকে এক কাতারে দাঁড় করাবে, সেটা অবশ্যই ফলপ্রসূ হওয়ার কথা। তবে এখানে কিছু কিন্তু রয়েছে। এই কিন্তুটা হচ্ছে অন্তর্ভুক্তিমূলক রাজনীতির প্রশ্নে জামাত ইসলামের মধ্যে কিছুটা অন্তর্ভুক্তিমূলক রাজনীতি তারা প্রবেশ করিয়েছে। তারা বিগত দিনে সংসদ নির্বাচনে দেখা গেছে সংরক্ষিত আসনে নারী প্রতিনিধিদের পাঠিয়েছে, বা উপজেলা পরিষদ নির্বাচনে, ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাদের নারী প্রতিনিধিত্ব বিগত দিনে ছিল। পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দলগুলোর মতো ধর্ম বর্ণ নির্বিশেষে যে অন্তর্ভুক্তিমূলক রাজনীতি, সেটার পথেও জামাত ইসলামী কিছুটা অগ্রসর হয়েছে তাদের অমুসলিম শাখার কার্যক্রম শুরু করার মধ্য দিয়ে, বা এটা বিগত দিনও চলেছে অতি গোপনে, সেটা তারা বলছে, কিন্তু সেটা ফলপ্রসূ হচ্ছে না, যেহেতু অন্যান্য রাজনৈতিক দলগুলোতে সমান তালে ধর্মবর্ণ নির্বিশেষে রাজনীতি করা যাচ্ছে, কিন্তু এখানে আলাদা একটা শাখা করলে তারপরে রাজনীতি করতে হচ্ছে, যেহেতু তাদের আইডেন্টিটি রয়েছে আলাদা। এবং কেন্দ্রীয় নেতৃত্ব বা অন্য যে কোনো জায়গায় সমান তালে সব ধর্মবর্ণ নির্বিশেষে যে লিডারশিপ, সেই লিডারশিপটি এই রাজনৈতিক দলের মধ্যে দেখা যাচ্ছে না। আর এই দুটি প্রসঙ্গেই ইসলামী আন্দোলন একেবারেই সম্পূর্ণ বিচ্যুত রয়েছে। দ্বিতীয় আর একটা সমস্যা রয়েছে, যেহেতু এরা আইডেন্টিটি পলিটিক্স করে, এই আইডেন্টিটি পলিটিক্স এবং অন্তর্ভুক্তিমূলক রাজনীতির প্রশ্নে যে সংকট জামাত ইসলামী এবং ইসলামী আন্দোলনের মধ্যে রয়েছে, সেটা নিয়ে আগামীর বাংলাদেশে তারা রাজনীতিতে কতটুকু প্রভাব বিস্তার করতে পারবে সেটাই এখন আলোচনার বিষয়, বা সেটাই এখন দেখার বিষয়।